আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে ফাতেমা জান্নাত আইভি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে পানি বাড়ছে তিস্তায়। উত্তর মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শনিবার মধ্যরাতে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বেড়ে বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যায়। যদিও রবিবার সকালে তা কমে বিপদসীমার 1 সেন্টিমিটার উপরে বয়ে যাচ্ছে, তবে পানি বেড়েছে কাউনিয়া সেতু পয়েন্টে। বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে নদীর পানি বয়ে যাচ্ছে। এতে পানি লোকালয়ে না ঢুকলেও নদী তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয়েছে। বন্যা দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। দেশের অধিকাংশ কৃষকের আর্থিক সক্ষমতা কম হওয়ায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, বিশেষত বন্যা, কৃষকদের কাছে অনেকটা ট্রমার মতোই হয়ে গেছে বলেছেন কৃষি খাত সংশ্লিষ্টরা। এদিকে কৃষি মন্ত্রণালয়ে জানাচ্ছে, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলায় ৩,৩46 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। কৃষককে বাঁচাতে ও কৃষি খাতের উন্নয়নের কৃষির জন্য স্বতন্ত্র পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। গোলাম মঈনুল্লাহ হোসেনের প্রতিবেদন। কৃষি খাত নিয়ে প্রথম পর্ব আজ। উন্নত দেশে মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, যার ফলাফল হিসেবে উত্তর মেরুতে বরফ গলতে শুরু করেছে, যা ঝুঁকির কারণ বাংলাদেশের মতো নিচু দেশগুলো। এছাড়া জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দেশে এখন ঘন ঘন বন্যা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও কৃষি খাত। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে, সাম্প্রতিক সময় অতিবৃষ্টি ও বন্যায় 23 জেলায় গড়ে 14.58% ফসল নষ্ট হয়ে গেছে, আর ক্ষতিগ্রস্ত হয়েছেন 14,14,000-এর বেশি কৃষক। এদিকে আগস্টের বন্যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের উত্তর পূর্বাঞ্চল 11 জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। বিছন ফালাইছি, সবগুলি পয়সা গেছে, এই তো এখানে, বেশি দূর না। তো এখন আমার সবগুলি ব্যবস্থা যেগুলো আমার আশা ছিল, ওই আশাটা সব শেষ। এখন আমি যে এখানে মনে করেন আমার নিজের গাড়ি দিয়ে হাল বাই সবগুলি, এখন মানুষকে বলতে পারি না আমার টাকাটা দাও। কারণ আমাদের এই কুমিল্লা ডিস্ট্রিক্টের ভিতরে যে আমাদের বাপ বলেন, দাদা বলেন, এরাও এত ফানি জীবনে দেখে নাই, যে ইন্ডিয়ার বড় বড় ফানিতে আইসা আমাদের সব ধ্বংস। চেষ্টা করতেছি ঘুরে দাঁড়ানোর, তো এখন তো আমরা ঘুরে দাঁড়াইতে গেলে অনেক প্রবলেম হইতে হয়। যদি সরকার কিছু চেষ্টা করে আমাদের পিছনে খাড়ে, এরকম আমি একা না, কিন্তু আমার পুরা গ্রামে এই অবস্থা। শুধু কৃষিকে ঘিরে একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতে হবে। সেখানে রাষ্ট্র সংস্কারের যে কাজ হচ্ছে, সেখানে অনেক জায়গা রয়ে গেছে যেখানে আপনার পদ্ধতিগত বিধিবিধান, আইনের ত্রুটির কারণে এখানে কৃষক এটা পাচ্ছে না। জ্ঞান, মেধা, প্রজ্ঞা, দেশপ্রেম, আদর্শ, নীতি, নৈতিকতা যার আছে, তাদেরকে নিয়ে দীর্ঘমেয়াদী কৃষির পরিকল্পনা নিতে হবে। তাহলেই আপনি এই কৃষি বেঁচে যাবে, দেশ বেঁচে যাবে। আমরা যদি উন্নত দেশের দিকে যাই, সবার আগে কৃষিকে নজর দিতে হবে। কৃষি অনুন্নত, দেশ উন্নত, এরকম নজির আপনি দেখাতে পারবেন না। যে পাশ্চাত্যের সোসাইটিতে যারা কৃষক মার্সিডিজ চালায়, তার নিজস্ব প্লেন আছে, সে একটা উন্নত জীবনের অধিকারী, সমৃদ্ধশালী জীবনের অধিকারী। আর আমাদের দেশে কৃষক যিনি দরিদ্র, অবহেলিত, নিষ্পেষিত। কৃষককে সুরক্ষা দিতে বীমা খাত সহায়ক হিসেবে কাজ করতে পারে বলে মনে করেন কৃষি খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ কিন্তু বন্যা এবং খরায় খুবই ঝুঁকিপূর্ণ দেশ, এবং এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি, এবং তার জন্য বলা হয় যে কৃষি বীমা প্রচলন করা দরকার। এবং এক সময়ে আমাদের সরকারও কিন্তু বলেছে যে আমরা কৃষি বীমা চালু করব। বীমা করতে গেলে যে সমস্যাটা হয়, যে বীমার এই যে টাকাটা, যে প্রিমিয়াম, এটা দেওয়া, সরকার কিছু অংশ এখানে পে করতে পারে, এবং সেটা আমাদের যে ভর্তুকি, কৃষি ভর্তুকি আছে, সেই ভর্তুকি থেকে প্রিমিয়ামের একটা অংশ সরকার প্রদান করতে পারে। পশ্চিমা বিশ্বে আপনি আমেরিকায় যান, সেখানে দেখবেন যে এখানে এই সমস্ত কাজে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিরা ওই প্রাণী সম্পদ রক্ষার জন্য তারা চিকিৎসা সুবিধা দিচ্ছে, কিন্তু তার বিনিময়ে তাকে একটা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়া হচ্ছে। আমরা ফসলের ক্ষেত্রেও আমরা একটা যেগুলো দামি ফসল, সেই সমস্ত দামি ফসলে বিশেষ করে ধরুন যেগুলো আমরা দামি ফল, মূল, শাকসবজি যেগুলো চাষ হচ্ছে, এর মধ্যে যেগুলোতে মূল্যবান অর্থকরী ফসল, সেগুলোর দিয়ে কিন্তু বীমা শুরু হতে পারে। কৃষি খাতকে গুরুত্ব না দিলে ভবিষ্যতে দেশের খাদ্য আমদানি নির্ভরতা বাড়বে বলছেন কৃষি অর্থনীতিবিদরা। গোলাম মঈনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দিবাগত রাত ৩:৩০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে
বহনকারী বিমান। এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাত 9:30 নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টা তার এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাইড লাইনে 40টিরও উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব। ময়মনসিংহের ভালুকায় র্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। খলিলুর রহমান নেত্রকোনা কেন্দুয়া থানার শিবপুর গ্রামের মোহাম্মদ আব্দুল আওয়ালের ছেলে। র্যাব 9-এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিউর রহমান সোহেল জানান, খলিলুর রহমানের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা রয়েছে। অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে নীলফামারীর কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। সবশেষ চাকরির জাতীয়করণের ফাইল ঠিক করতে শিক্ষকদের কাছ থেকে 1 লাখ ও কর্মচারীদের কাছ থেকে তিনি 1,80,000 টাকা করে প্রায় 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। নীলফামারীর প্রতিনিধি নূর আলম সিদ্দিকীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নীলফামারীর কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ 1972 সালে প্রতিষ্ঠার পর এমপিএভুক্ত হয় 82-র 1 জানুয়ারিতে। 53 জন শিক্ষক কর্মচারী নিয়ে 2018 সালের 8 আগস্টে হয় সরকারি। তখন থেকেই নানা অনিয়ম দুর্নীতিতে জড়িত অধ্যক্ষ আব্দুর রউফ। ভর্তি বাণিজ্য, রসিদ ছাড়াই শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে। আমি যখন এই কলেজে ভর্তি হয়েছি তখন ভর্তি বাবদ 350 টাকা নিয়েছে, কিন্তু এর কোনো নির্দিষ্ট রসিদও দেয় নাই। আমাদের 2500 টাকা কিন্তু আমাদের কাছ থেকে 3600 টাকা করে নিয়েছিল। আমাদের কাছে টাকা নিছে কিন্তু আমরা কোনো রসিদ পাইনি, এবং যখন ভর্তি হয়েছি তখনও কোনো রসিদ পাইনি। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন সহ নানা দপ্তরে অভিযোগ করেও ফল পাননি শিক্ষক কর্মচারীরা। 35,200 টাকার স্বাক্ষর নিয়েছে বেতন বাবদ, এ পর্যন্ত দেয়নি। এবং আমি যে বারবার বলার পরে উনি বলছে যে আমি এ টাকাটা তুমি আর চাইও না। আমি হাইকোর্টের রায় কপি নিয়ে আসছি, 5 বছরের বেতনগুলি আমাকে ফেরত দিবে, তারপরে আমার ফ্যাকাল্টি চালু করবে, এটাই তো আমার দায়। আমি এখানকার টিচার। 27 জন শিক্ষক কর্মচারী কেউ জমি বিক্রি বা বন্ধক রেখে ধার দেনা করে অধ্যক্ষের হাতে টাকা দেন, কিন্তু এ পর্যন্ত তাদের জাতীয়করণ হয়নি। অক্টোবরেই অবসরে যাচ্ছেন অধ্যক্ষ। এতে হতাশ তারা। টাকা দিতে 1,80,000 টাকা দিছি। এই টাকা সাবার গেলে আমাদের চাকরি চলে যাবে, অমুক হবে তমুক হবে। উনি বলছে যে হবে হইতে এইরকম করে টাইমই শেষ। অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন অধ্যক্ষ, যদিও সাংবাদিকরা গেলে কয়েকজনের টাকা ফেরত দেন তিনি। কেন অভিযোগ কে করলো সেটাই তো কোনো নিশ্চয় নাই। না, একটা ফাঁকা উড়ো একটা অভিযোগ, সেইটার উপরে তো কোনো ভিত্তি নাই। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।